আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আইএফএ কনসালটেন্সির উদ্যোগে আয়োজিত ধারাবাহিক ফেসবুক লাইভ প্রোগ্রামের আজকের সেশনে আমরা গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিকে নিয়ে গুরুত্বপূর্ণ একটি টপিকে আলোচনা শুরু করছি। আমাদের এই প্রোগ্রামগুলো আইএফএ কনসালটেন্সির উদ্যোগে ধারাবাহিকভাবে আয়োজিত হয়ে আসছে এবং এই ধারাবাহিকতা সামনেও বজায় থাকবে। বাংলাদেশে তৃণমূল পর্যায় থেকে একদম রাষ্ট্রীয় পর্যায়, কর্পোরেট পর্যায় বা কর্পোরেট সেকশন সহ সর্বক্ষেত্রে ইসলামিক ফিন্যান্স, ইসলামী অর্থনীতিকে এবং ফিকহুল মুআমালাকে ব্যাপক পরিসরে বাস্তবায়ন করার জন্য মানুষের খাবার থেকে শুরু করে মানুষের সব কিছু লেনদেন, আর্থিক লেনদেন, অন্যান্য বিষয়গুলো শরিয়া সম্মত এবং শরিয়া কমপ্লায়েন্স করার জন্য দীর্ঘদিন যাবৎ মাঠে এবং ঘাটে অথবা সব জায়গায় গবেষণার কাজ সহ সার্বিকভাবে কাজ করে যাচ্ছে আইএফএ কনসালটেন্সির নিরলস একদল কর্মী। বাংলাদেশে ইসলামী অর্থনীতি নিয়ে ব্যাপক পরিসরে ওয়ার্কশপ, ওয়েবিনার, কোর্স সহ কনসালটেন্সি সার্ভিস বাংলাদেশে আইএফএ কনসালটেন্সি ধারাবাহিকভাবে 2016 থেকে দিয়ে আসছে এবং 2020-এর পরে এর মাত্রাটা অনেক ব্যাপক হয়েছে। আইএফএ কনসালটেন্সির একটি স্বতন্ত্র ডিপার্টমেন্ট হচ্ছে কনসালটেন্সি ডিপার্টমেন্ট এবং কনসালটেন্সি ডিপার্টমেন্ট থেকে ব্যক্তি পর্যায়ে, তারপরে হচ্ছে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, কর্পোরেট বিভিন্ন প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় পর্যায়েও গবেষণা সহ সার্বিক দিক থেকে কনসালটেন্সি সেবা দিয়ে আসছে। আজকে আমরা কথা বলবো শরিয়া অডিট নিয়ে, শরিয়া রিভিউ নিয়ে, যেহেতু আইএফএ কনসালটেন্সির একটা মূল কাজ হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানকে শরিয়া অডিট করা, শরিয়া রিভিউ করা এবং প্রতিষ্ঠানের যাবতীয় কার্যক্রম শরিয়া কমপ্লায়েন্স নাকি নন কমপ্লায়েন্স সেটা যাচাই করা। আইএফএ কনসালটেন্সির কনসালটেন্সি ডিপার্টমেন্টের একজন সিনিয়র কনসালটেন্ট এবং একজন কনসালটেন্সি স্পেশালিস্ট বা অডিট স্পেশালিস্ট আমাদের সামনে আজকে উপস্থিত হয়েছেন আমাদের স্টুডিওতে এই মুহূর্তে। মুফতি আবু বকর নাবিল হাফিজাকাল্লাহ। শাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ মুহতারাম, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দর্শক যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন, আজকের আলোচনার যে টপিক নির্ধারণ করা আছে সেটি যতটুকু আপনার আগ্রহ আছে তার থেকেও যখন জানবেন পুরো বিষয়টা, আমি আশা করছি আগ্রহ বেড়ে যাবে। যার কারণে যারা প্রাতিষ্ঠানিক ব্যক্তিবর্গ আছেন বা যারা এমনি আমাদের প্রোগ্রামগুলো শুনেন, আমরা অনুরোধ করব আমাদের এই প্রোগ্রামটি শেয়ার করে দেওয়ার জন্য এবং যাদের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে আছে তাদেরকে ইনভাইট করার জন্য যেন আজকের এই প্রোগ্রামটি দেখেন। আমরা কথা শুনবো আজকে শরিয়া অডিট ও রিভিউ কেন আপনার ব্যবসার জন্য প্রয়োজন, কেন জরুরি, এই বিষয়ে আজকে কথা শুনবো মুফতি আবু বকর সিদ্দিক নাবিল হাফিজাহুল্লাহর কাছ থেকে, যিনি আইএফএ কনসালটেন্সির রিসার্চার এবং কর্পোরেট শরিয়া কনসালটেন্ট, পাশাপাশি আইডিএলসি ফিন্যান্স লিমিটেডের শরিয়া অডিট স্পেশালিস্ট মুফতি আবু বকর নাবিল। আজকে ওনার কাছ থেকে আমরা শরিয়া রিভিউ, শরিয়া অডিট এবং একটা ব্যবসা প্রতিষ্ঠানকে কেন রিভিউ করা প্রয়োজন আমরা সেটা শুনবো। প্রথমেই মোহতারামের কাছে যে প্রশ্নটি আমরা রাখবো যে প্রতিষ্ঠানে অডিট কেন করা হয়। আমরা নর্মালি যারা জনগণ আছি আমরা অডিট বললে বুঝি যে অর্থনৈতিক স্বচ্ছতার জন্য আসলে অডিট আবশ্যক হয়ে থাকে। তো অর্থনৈতিক স্বচ্ছতার বিষয়টা যদি হিসাব কিতাব ঠিকঠাক থাকে এখানে অডিট করলে বিষয়টা হয়ে যায়। তো এই অডিট এবং শরিয়া অডিট বলতে কি ভিন্ন কিছু বোঝাচ্ছে নাকি এই আমরা জেনারেল সেন্সে যে অডিট বুঝি শরিয়া অডিট কি এমন কিছুই নাকি শরিয়া অডিট ভিন্ন কিছু? যদি এই বিষয়টা মোহতারাম একটু ক্লিয়ার করতেন তাহলে আমরা আজকের প্রোগ্রামটা এখান থেকে শুরু করতাম। জি মোহতারাম। জি অসংখ্য শুকরিয়া, অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন দিয়ে আপনি শুরু করেছেন বরাবরের মতো, আপনাকে জন্য ধন্যবাদ জানাচ্ছি। তো পুরো প্রশ্নের জবাব দেওয়ার আগে আমার কাছে মনে হয় যে অডিট জিনিসটি কি এটি বোধহয় আমরা যদি একটু সহজে আগে বুঝে নেই তাহলে শরিয়া অডিট এবং নর্মাল অডিটের মাঝে যে তফাৎ সেটি বুঝতে সুবিধা হবে। তো অডিট হচ্ছে আসলে একটি আপনার ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল অপিনিয়ন কোনো একটি প্রতিষ্ঠানের কোনো একটি কার্যক্রম সম্পর্কে। এটা একটা প্রফেশনাল অপিনিয়ন হবে এবং ইন্ডিপেন্ডেন্ট অপিনিয়ন হবে। সাধারণত অডিটে তিন ধরনের জিনিস থাকে বা তিনটি জিনিস থাকে। এক নাম্বার, এটি একটি সিস্টেমিক বা স্ট্রাকচার প্রসেসের ভিতর দেওয়া হয়, অর্থাৎ আমি কোনো একটা বিষয়ে যাচাই করছি
সেটি এলোমেলো যাচাই করছে এরকম না, সেটির একটি সুনির্দিষ্ট কাঠামো আছে, অডিটের একটি সুনির্দিষ্ট কাঠামো থাকে, সেই কাঠামোর আলোকে বিষয়টি হয়, যাচাই বাছাইটি হয়। দ্বিতীয়ত এখানে আসলে যারা অডিটটি করেন তারা ইন্ডিপেন্ডেন্ট হন অথবা তারা আসলে স্বাধীনভাবে কাজটি করেন এবং এই বিষয়ে তারা কোয়ালিফাইড প্রফেশনাল ব্যক্তিত্ব হন। সর্বশেষ অডিটে যে জিনিসটি থাকে সেখানে একটি অবজেক্টিভ অপিনিয়ন থাকে, অর্থাৎ এখানে স্ট্রাকচারাল ওয়েতে যখন আমরা কোনো একটি মতামত দিচ্ছি, এই মতামতটি এরকম না যে আমার কাছে মনে হয়েছে প্রতিষ্ঠানের এই জিনিসটি এরকম, সেটি ভালো আছে অথবা সেখানে সমস্যা আছে, আমার কাছে মনে হচ্ছে এমন, বিষয়টা এরকম না, বরঞ্চ এখানে অবজেক্টিভ অপিনিয়ন হয়, অর্থাৎ আমি যে মতটি দিচ্ছি এটি আমার মনের কথা নয়, বরঞ্চ এটির পিছনে এই এই কারণ আছে, এই এই নির্দেশক আছে, এটির উপরে ভিত্তি করে আমি একটি অপিনিয়ন দিচ্ছি। একটি উদাহরণ দিলে খুব সহজে আমরা বুঝতে পারবো, যেমন উদাহরণস্বরূপ হয়তো আমি ইংরেজি শিখেছি, ইংরেজি পারি, তো আমি আমার বন্ধুর সাথে ইংরেজিতে কথা বলতে শুরু করলাম, সে বলল যে তুমি তো ভালো ইংরেজি পারো, এটাও সে একটা অপিনিয়ন জানিয়েছে। কিন্তু আরেক দিকে আমি আসলেই সত্যিকার অর্থে ইংরেজি পারি কিনা, আমি এজন্য ধরুন আইএলটিএস পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করলাম, সেখানে একটা সিস্টেমিক ওয়েতে কোয়ালিফাইড এবং প্রফেশনাল কিছু ব্যক্তি আমাকে একটা কাঠামোবদ্ধ উপায়ে যাচাই বাছাই করলেন এবং তারা সবশেষে একটা অপিনিয়ন দিলেন যে আমার স্কোর এত, যে আমি আসলে ইংরেজি এতটুকু পারি। তো অডিট হচ্ছে কিন্তু অনেকটুকু এরকমই জিনিস, তবে এটি ব্যক্তিগত পর্যায়ে দেখে আমরা আইএলটিএস পরীক্ষাকে হয়তো অডিট বলছি না। তো এটা হচ্ছে অডিটের মৌলিক বৈশিষ্ট্য। এখন আমরা যদি অডিটের ধরনের দিকে যাই, আপনি এখানে বলেছেন যে অডিট বলতে সাধারণত আমরা আর্থিক বা ফাইন্যান্সিয়াল অডিটকে বুঝি, যে তার আর্থিক হিসাব নিকাশ সব ঠিক আছে কিনা। তো অডিট কিন্তু শুধুমাত্র এটার মাঝে সীমাবদ্ধ না, অডিটের নানা ভাগ আছে। যেমন প্রথমত একটি ভাগ হয় যে আমরা আসলে কোন বিষয়টাকে যাচাই বাছাই করছি সেটির উপরে নির্ভর করে আমরা অডিটকে ভাগ করতে পারি। যেমন আমরা যদি কোনো একটা প্রতিষ্ঠানের আর্থিক হিসাব নিকাশ সেটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী হচ্ছে কিনা, আইএফআরএস বা অন্য অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের আলোকে হচ্ছে কিনা, সেটি যদি আমরা যাচাই বাছাই করি তাহলে একে আমরা বলবো ফাইন্যান্সিয়াল অডিট। পক্ষান্তরে এমন হতে পারে যে আমরা একটা প্রতিষ্ঠানকে ফাইন্যান্সিয়াল অডিট করছি না, আমরা সে তার ফাইন্যান্সিয়াল অডিটের পাশাপাশি সে তার যে কমপ্লায়েন্স আছে, অর্থাৎ তার দেশের যে আইন কানুন আছে, রেগুলেশন আছে, সেগুলো মেনে চলছে কিনা সেটা যাচাই করছি, তাহলে আমরা একে বলবো কমপ্লায়েন্স অডিট। আবার হতে পারে যে আমরা প্রতিষ্ঠানটির পারফরমেন্স যাচাই করতে চাচ্ছি, যে সে যে উদ্দেশ্যে নিজেকে প্রতিষ্ঠা করেছে সেই উদ্দেশ্য কতটুকু বাস্তবায়ন করতে পারছে, কতটুকু এফিসিয়েন্ট ওয়েতে করতে পারছে, তার এখানে যেই আর্থিক খরচ আছে সেগুলো সঠিকভাবে হচ্ছে কিনা, এটাকে আমরা পারফরমেন্স অডিট বলি। আবার আরেক দিক থেকে আমরা প্রতিষ্ঠানের তার যেই অনলাইন ভিত্তিক সিস্টেম আছে, সেটি যদি বিশেষ করে ই কমার্স ভিত্তিক সিস্টেম হয়, সেখানে সঠিকভাবে গ্রাহকদের তথ্য নিরাপদ আছে কিনা, সেখানে সাইবার সিকিউরিটি সঠিকভাবে আছে কিনা, এটা যদি আমরা যাচাই বাছাই করতে যাই, এটাকে আমরা বলবো আইটি অডিট। এর ঠিক পাশে সমান্তরালে যদি আমরা প্রতিষ্ঠানটিকে শরিয়ার দিক থেকে যাচাই করতে চাই, অর্থাৎ তার কম্পোনেন্টের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান আছে সেইগুলো সঠিকভাবে মেনে চলছে কিনা, একে আমরা বলবো শরিয়া অডিট। একটি উদাহরণ দিলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ধরুন কোন একটি রেস্টুরেন্ট, সে আসলে নর্মালি সরাসরি অফলাইনে বিক্রি করে, আবার অনলাইনের ভিত্তিতেও বিক্রি করে। এখন এই রেস্টুরেন্টের হিসেব নিকাশ সঠিকভাবে হচ্ছে কিনা আইএফআরএস এর নিয়ম অনুযায়ী, মানে ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল যেই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আছে সেটার আলোকে হচ্ছে কিনা, আমি যদি এইটা যাচাই বাছাই করি এবং শুধুমাত্র ওই বিষয়ের উপরে একটা মতামত দিই, একে আমি বলবো ফিনান্সিয়াল অডিট। এখন প্রতিষ্ঠানটি যেহেতু রেস্টুরেন্ট, তার কিন্তু হিসাব নিকাশের বাইরে কিছু সরকারের রুলস রেগুলেশনও আছে, কথার কথা বিএসটিআই এর কিছু এক্সট্রা নিয়ম আছে যেটা হিসাব নিকাশের নিয়ম কানুনের মাঝে নেই। যেমন ফ্রিজের ভিতরে এই জিনিসটা রাখতে পারবেন, ওই জিনিসটা রাখতে পারবেন না, এটা কিন্তু ফাইন্যান্সিয়াল অডিটের মাঝে এইটাকে কভার করা হয় না। এখন আমরা যদি এই বিষয়টা যাচাই বাছাই করি যে বিএসটিআই এর যে নিয়ম নীতি আছে রেস্টুরেন্ট পরিচালনার জন্য, সেইটা এই রেস্টুরেন্টে সঠিকভাবে আছে কিনা, তাহলে একে আমরা বলবো কমপ্লায়েন্স অডিট। আবার যদি আমরা দেখি যে প্রতিষ্ঠানটা যে পরিমাণ খরচ করতেছে আর যে পরিমাণ ইনকাম করতেছে এটার অনুপাত সঠিকভাবে হচ্ছে কিনা, খরচ আরো কাটিং করা যায় কিনা, কস্ট কমানো যায় কিনা, এই বিষয়টা যদি আমরা যাচাই বাছাই করতে যাই এবং ওই বিষয়ে একটা অপিনিয়ন দেই, এটা হবে পারফরমেন্স অডিট। আবার তার হয়তো একটা অনলাইন ভিত্তিক সিস্টেমও আছে যেখান থেকে কাস্টমার অর্ডার দিয়ে রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে যেতে পারে। এখন আমরা দেখলাম যে ওই সফটওয়্যারটা বা ওয়েবসাইটটা ওইখানে সবকিছু সঠিকভাবে হচ্ছে কিনা, সাইবার সিকিউরিটি আছে কিনা, গ্রাহকের যে নিরাপত্তা সেটা সঠিকভাবে হচ্ছে কিনা, তাহলে আমরা একে আইটি অডিট বলবো। এখন আইটি অডিটের কিছু জিনিস কিন্তু আবার পারফরমেন্স অডিটে নাই, পারফরমেন্স অডিটের কিছু জিনিস কমপ্লায়েন্স অডিটে নাই, কমপ্লায়েন্স অডিটের কিছু জিনিস ফাইন্যান্সিয়াল অডিটে নাই। সর্বশেষ আমরা যদি এটা যাচাই বাছাই করি যে গোটা প্রতিষ্ঠানটা সব মিলিয়ে শরিয়ার সব বিধান মেনে চলছে কিনা,
তার প্রত্যেকটা কম্পোনেন্টে শরিয়ার কোনো কিছু মিস যাচ্ছে কিনা, তাহলে ওইটাকে আমরা বলবো শরিয়া অডিট। এইটা অডিটের একটা ভাগ গেল। আবার আরেক দিক থেকেও আমরা অডিটকে ভাগ করতে পারি, সেটা হচ্ছে কে অডিট করছেন। যিনি অডিট করছেন উনি যদি ওই প্রতিষ্ঠানেরই সংশ্লিষ্ট কোনো কর্মী হন, বেতনভুক্ত কর্মচারী, তাহলে একে আমরা বলি ইন্টারনাল অডিট, অর্থাৎ প্রতিষ্ঠানের ভিতরের একজন ব্যক্তি অডিট করছেন। আবার হতে পারে যে না, এখানে আমরা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট একটা স্বাধীন অপিনিয়ন চাই, আমরা বাহির থেকে কাউকে নিয়ে আসছি যিনি আমার সরাসরি এমপ্লয়ি না, তাহলে আমরা একে বলতে পারি থার্ড পার্টি এক্সটার্নাল অডিট। আবার অনেক সময় দেখা যায় যারা বিভিন্ন গভর্নমেন্টের রেগুলেটরি বডি থাকে তারা নিজেরা এসে যাচাই বাছাই করে, একে আমরা বলি রেগুলেটরের অডিট। এখন আমরা তাহলে যদি মূল প্রশ্নে চলে আসি, মূল ভূমিকার শেষে, আমরা আশা করি এই ভূমিকা থেকে অডিট কাকে বলে এবং অডিটের যে ধরনগুলো আছে সেটার কিছুটা আপনাদের সামনে খোলাসা হয়েছে। তো যে প্রশ্নটি আপনি আমাকে করেছিলেন মুহতারাম, যে এই নর্মাল অডিটগুলোর মাঝে শরিয়া অডিটের মাঝে তফাৎ কতটুকু, আমরা এতক্ষণ পর্যন্ত যে অডিটগুলো বলেছি শরিয়া অডিট ছাড়া, প্রত্যেকটার একটা সুনির্দিষ্ট কাঠামো আছে, ক্ষেত্র আছে, এর বাইরে আর সেটা অন্য কিছু কভার করে না। যেমন আমি বলেছি ফিনান্সিয়াল অডিট, সে কিন্তু শুধুমাত্র দেখবে আমার হিসাব নিকাশ সঠিকভাবে হচ্ছে কিনা, কিন্তু আমি বিএসটিআই এর একটা আইন মেনেছি কি মানিনি এটা ফিনান্সিয়াল অডিটে কভার করা হবে না। মানে ফিনান্স বলতে আমরা যতটুকু বুঝি ফিনান্সিয়াল অডিটে ততটুকু জায়গাকেই কভার করা হবে, এর বেশি না। এখন শরিয়া বলতে আমরা আসলে কি বুঝি? শরিয়া কি আমার জীবনের খুব সুনির্দিষ্ট একটা পার্ট, ব্যক্তিগত পার্ট, নাকি এটা আমার আসলে পারিবারিক ক্ষেত্রেও প্রযোজ্য, এটা কি আমার ব্র্যান্ডিং মার্কেটিং এ প্রযোজ্য, নাকি শুধু ফাইন্যান্সের ক্ষেত্রে আমরা সেট করলেই হয়? আমরা কিন্তু জানি শরিয়া একটা জীবন বিধান, এটা একটা টোটাল সিস্টেম, এটা কোনো আলাদা পার্ট না। তাই শরিয়া অডিটটা অন্যান্য অডিটের তুলনায় অনেক বেশি বিস্তৃত পার্ট নিয়ে কাজ করে। এটি আসলে শরিয়া যত বড়, শরিয়া অডিটের ক্ষেত্রও তত বড়। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কম্পোনেন্টই শরিয়া অডিটের মাঝে কোনো না কোনোভাবে চলে আসে। তবে হ্যাঁ, এই বিষয়টিও খেয়াল রাখতে হবে যে কোনো কোনো ক্ষেত্রে যেহেতু ফাইন্যান্সিয়াল অডিট হচ্ছে, ফাইন্যান্সিয়াল অডিটের মূল লক্ষ্য হচ্ছে আপনার আর্থিক হিসাব নিকাশ সঠিকভাবে হচ্ছে কিনা। এখন শরিয়ার দৃষ্টিকোণ থেকে এমন অনেক জিনিস হতে পারে যেটা আসলে ফাইন্যান্সিয়াল অডিটে আছে কিন্তু শরিয়াতে নেই। যেমন বিএসটিআই হয়তো বলেছে যে ফ্রিজের ভিতরে এই কোণায় এটা রাখতে পারবে, ওই কোণায় এটা রাখতে পারবে না। শরিয়া হয়তো আমাদেরকে এই ধরনের বিধিনিষেধ দেয়নি, কিন্তু বিএসটিআই স্বাস্থ্যকে আরো ভালো রক্ষা করার জন্য সে গভর্নেন্সের পার্সপেক্টিভ থেকে এই ধরনের আইন কানুন দিয়েছে। তাই আমরা এটা বলতে পারবো না যে শরিয়া অডিট করলে আমার সবগুলো অডিট হয়ে যাবে, বরঞ্চ আমরা বলতে পারি যে শরিয়া অডিট হচ্ছে আসলে অন্যান্য অডিটগুলোর জন্য আরো পরিপূরক। কেননা অন্যান্য অডিটগুলোতে আসলে সুনির্দিষ্ট কিছু কাঠামোতে অল্প কিছু জিনিস যেটা মানব মস্তিষ্ক প্রসূত সেইটার আলোকে কিছু বিষয় যাচাই বাছাই করা হয়, শরিয়ার আলোকে সেটাকে আরো ডিপ থেকে ভিন্ন দৃষ্টিতে ভিন্ন পার্সপেক্টিভ থেকে যাচাই করা হয়। আমরা তাই শরিয়া অডিটকে অন্যান্য অডিটের পরিপূরক বলতে পারি, বা অন্যান্য অডিটকেও শরিয়া অডিটের জন্য পরিপূরক বলতে পারি মুহতারাম। জি জি, চমৎকার। আমরা যদি বলি যে এক কথা খুবই চমৎকার ভাবে পুরো বিষয়টাকে তুলে ধরেছেন। আসলে অডিট কি, অডিট শরিয়া অডিট কি, আসলে খুবই চমৎকার ভাবে আমরা ক্লিয়ার একটা কনসেপ্ট পেয়েছি। দর্শক যারা আমাদেরকে শুনছেন এবং দেখছেন, আমরা অনুরোধ করব যে আমাদের শায়েখকে উদ্দেশ্য করে যদি কোনো প্রশ্ন থাকে, মোহতারাম মুফতি আবু বকর নাবিল হাফিজাহুল্লাহর কাছে যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাদের কমেন্ট বক্সে করতে পারেন। আজকের যে টপিক আছে শুধু এই টপিকে না, বরং ইসলামী অর্থনীতির যতগুলো সেক্টর আছে যে কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে বরাবর নেই, আজকেও করার সুযোগ আছে। আমরা ইনশাল্লাহ প্রশ্নের উত্তরগুলো আমাদের প্রোগ্রামের শেষ দিকে নেব। যে মোহতারামের কাছে জানার বিষয় যেটা, সেটা হচ্ছে শরিয়া অডিট আর শরিয়া রিভিউ। আমরা আরেকটা শব্দ শুনে থাকি অডিটের পাশাপাশি। আসলে আগে আমাদের আগের সময়টাতে এই ধরনের প্রতিষ্ঠানও ছিল না, আইএফএ কনসালটেন্সির মতো অ্যাভেলেবল, বা এই ধরনের আলোচনাগুলো এত ব্যাপক ছিল না। আউফি থেকে যখন উদ্যোগ নেওয়া হয়েছে অডিটের ব্যাপারে, অন্যান্য ব্যাপারে, পাশাপাশি বাংলাদেশে ইসলামী অর্থনীতি যেই, শুধু বাংলাদেশে কেন, আমরা যদি পুরো বিশ্বে ইসলামী অর্থনীতি অথবা হালাল ইন্ডাস্ট্রির যে উত্থান শুরু হয়েছে, এই বাংলাদেশে একটা জোয়ার আমরা চলছে বলতে পারি, বা শুরু হয়েছে। তো অডিট এবং রিভিউ দুটো শব্দ আমরা শুনি। এতক্ষণ আপনার কাছ থেকে শুনলাম যে অডিট এই বিষয়, শরিয়া অডিট এমন এতগুলো বিষয়কে ইনক্লুড করে, অন্তর্ভুক্ত করে, বা এইগুলোকে করে না। শরিয়া রিভিউ জিনিসটা কি একই বিষয় নাকি ভিন্ন কোনো বিষয়? যদি এই বিষয়টা একটু ক্লিয়ার করতেন।
জি, আমার মনে হয় একটা উদাহরণ দিয়ে আমি এটা স্পষ্ট করতে পারবো। শরিয়া অডিটটা হচ্ছে অনেকটা পোস্টমর্টেমের মতো, আর পক্ষান্তরে শরিয়া রিভিউ হচ্ছে একজন জীবিত মানুষের তার চিকিৎসার উদ্দেশ্যে তার পরীক্ষা নিরীক্ষা করার মতো। অর্থাৎ যখন একজন মানুষ পোস্টমর্টেম করা হয় অলরেডি ততক্ষণে কিন্তু ঘটনা ঘটে গিয়েছে। ঘটনা ঘটার পরে এখন আমরা কিছু বিষয়ে যাচাই বাছাই করতেছি যে বিষয়টা কেমন হলো, কেন হলো, কিভাবে হলো, কখন হলো। তো অডিটে আসলে একটা বিষয় হয়ে গিয়েছে, পিছনের একটা সময় চলে গিয়েছে। এটা অডিটের ফ্রিকোয়েন্সির উপরে নির্ভর করে। এটা কোয়ার্টারলি হতে পারে, মানে 3 মাসে একবার বা 6 মাস পরে একবার বা 1 বছর পরে একবার। তো 1 বছর পরে গিয়ে একবার পিছনে বিগত 1 বছর আমার প্রতিষ্ঠানে শরিয়ার আইন মেনে সবকিছু, শরিয়ার বিধান মেনে সবকিছু সঠিকভাবে হয়েছে কিনা এটা আমি চেক করলাম, এটা হচ্ছে অডিট। তো অডিটটা হচ্ছে অনেকটা পোস্টমর্টেমের মতো। আর রিভিউটা হচ্ছে একটা চলমান প্রসেস, অর্থাৎ আমি লেনদেন করছি এই চলমান অবস্থাতেই, অতীতের কাজ না, এই বর্তমান অবস্থাতেই আমার কাজগুলো আমি সঠিকভাবে করছি কিনা, অর্থাৎ আমি এখন জীবিত আছি, এমত অবস্থায় আমি আসলে সুস্থ আছি কিনা, আমার কোথাও কোনো অসুস্থতা বাসা বাঁধলো কিনা, সেটা রিভিউ করে সেটা বিষয়ে জানানো, অবহিত করা এবং সেটাকে রেকটিফাই করা বা সমাধান করা, এটা হচ্ছে রিভিউ। ফলে এক কথায় আমরা বলতে পারি রিভিউ হচ্ছে একটা চলমান প্রসেস, এটা চলতে থাকে। আর অডিট হচ্ছে এটা একটা সুনির্দিষ্ট মেয়াদ পর পর পিছনের কার্যক্রমকে যাচাই বাছাই করে সেখানে মতামত দেওয়া হয় যে বিষয়টি শরিয়ার সাথে সঠিকভাবে হয়েছে নাকি হয়নি। জি মোহতারাম, তাহলে কি বিষয়টা এরকম যে কোনো একটা প্রতিষ্ঠান যদি ধারাবাহিকভাবে শুরু থেকেই সারিয়া রিভিউর নিয়ে নিয়ে কাজগুলো পরিচালনা করে, তাহলে কি সারিয়া অডিট আর করার প্রয়োজন হয় না, এরকম বিষয়? আচ্ছা, চমৎকার প্রশ্ন, আপনি বরাবরের মতোই খুব সুন্দর প্রশ্ন করেন। না, বিষয়টা আসলে এরকম না। যদিও আমরা আসলে শরিয়া রিভিউ যদি করি তাহলে এটি শরিয়া অডিটের জন্য অনেক বেশি সহায়ক হিসেবে কাজ করে। কেন এই কারণে সহায়ক হিসেবে কাজ করে, যেহেতু আমি নিয়মিত বেসিসে সমস্যাগুলোকে আগের থেকেই চিহ্নিত করার চেষ্টা করছি, তাই বছর শেষে গিয়ে একসাথে আমি অনেক বেশি সমস্যা পাবো না, কারণ যেহেতু আমি রেগুলার বেসিসে আমার সমস্যাগুলোকে সমাধান করছি। তো তারপরও রিভিউ এবং অডিটের কাঠামোর মাঝে তফাৎ আছে। অডিটকে আমরা আগেই বলেছি যেটা একটা স্ট্রাকচার্ড ওয়েতে হয়, সেখানে সুনির্দিষ্টভাবে স্যাম্পলিং করা হয়। তো রিভিউতে যেহেতু এত বেশি স্ট্রাকচারাল ওয়েতে করা হয় না, তাই হতে পারে যে অনেক কিছু আমার নজরআন্দাজ হয়ে গিয়েছে যেটা আমার দৃষ্টিতে পড়েনি। তো অডিটে গিয়ে বিষয়টি আরো গভীরভাবে বিশ্লেষণ করা হয়। তাই রিভিউ করা হলে অডিটটির ফলাফল হয়তো সুন্দর হবে, কিন্তু রিভিউ অডিটের বিকল্প না। চমৎকার, তাহলে একটা বিষয় তো ক্লিয়ার আমাদের দর্শকদের জন্য, যে আমাদের ছোটখাটো যে প্রতিষ্ঠানগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন ওলামা একরামের কাছ থেকে আমরা পরামর্শ নিয়ে নিয়ে চলি। এক্ষেত্রে আমরা মনে করি যে আমার প্রতিষ্ঠান তো আমি ওলামা একরামের পরামর্শ নিয়ে চালাচ্ছি, কেন আমাকে অডিট করতে হবে, সেটা অডিট করতে হবে? তো আজকের এই আলোচনা থেকে আশা করি আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার যে সারিয়া রিভিউ নেওয়ার পরেও আমি যদি বছরান্তে অথবা কোয়ার্টারলি অথবা একটা সময় পরে সার্টেন টাইম পরে সারিয়া অডিট করি, তাহলে সারিয়া কমপ্লায়েন্স হওয়া বা শরিয়া সম্মত হওয়ার বিষয়টা প্রায় শতভাগ নিশ্চিত হওয়ার সুযোগ থাকে। বিষয়টা এরকম। আমরা তাহলে এরপরে টপিকে মোহতারামের কাছে যাব, যে তাহলে মোহতারাম সারিয়া অডিট কিভাবে করতে হয়? শরিয়া অডিট মুহতারাম কিভাবে করতে হয় এটি আসলে নির্ভর করছে যে আমরা কি অংশের অডিট করছি, কোন প্রতিষ্ঠানের অডিট করছি, তার কতটুকু পার্টের অডিট করছি। যেমন অডিট একটি হচ্ছে, অডিটের একটি ভাগ হচ্ছে থিমেটিক অডিট, অর্থাৎ আমি হয়তো গোটা প্রতিষ্ঠানের অডিট করলাম না, তার কোনো একটা কম্পোনেন্ট, কোনো একটা ডিপার্টমেন্ট, কোনো একটা ভাগ নিয়ে অডিট করলাম। যেমন কোনো একটা প্রতিষ্ঠান হয়তো মুরাবাহাতে বিনিয়োগ করে, মুশারাকায়ও বিনিয়োগ করে, আমি শুধুমাত্র তার মুরাবাহাটা নিয়ে অডিট করছি, বাকিটা অডিট করছি না, এটাকে থিমেটিক অডিট বলে। এটা যদি হয় তাহলে সেটা একরকম হবে, আমাকে আসলে তখন মুরাবাহার সাথে সংশ্লিষ্ট যে নিয়ম কানুন আছে সেইটার আলোকে কোম্পানির ট্রানজ্যাকশন কতটুকু হয়েছে, ভলিউম কতটুকু হয়েছে, সেইগুলো দেখে সেইটার আলোকে আমাকে একটা কাঠামো দাঁড় করাতে হবে। আর যদি গোটা প্রতিষ্ঠানের অডিট হয় সেই ক্ষেত্রে এইটার কাঠামো আরো অনেক বেশি ভাস্ট হয়ে যাবে। তার এইচআর, ব্র্যান্ডিং, প্রমোশনাল, তার ফাইন্যান্স, অ্যাকাউন্টিং থেকে শুরু করে তার প্রত্যেকটা কম্পোনেন্ট আমার কাছে তখন অডিটে চলে আসবে। তো এই ক্ষেত্রে সাধারণত যেটা করা হয়, যেহেতু একটা প্রতিষ্ঠানে গোটা 1 বছর অনেক ধরনের ট্রানজেকশন করে, অনেক ধরনের চুক্তি করে, অনেক ধরনের লেনদেন হয়, সেখানে কন্ট্রাক্ট হয়, সবগুলো হয়তো অডিটের মাঝে একই সাথে যাচাই বাছাই করা যায় না। এখানে সাধারণত স্যাম্পলিং করা হয়।
স্যাম্পলিং এরও আবার কয়েক ধরন আছে, যেমন একটি হচ্ছে আপনার র্যান্ডম স্যাম্পলিং, একেবারে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, অর্থাৎ 100টা মুরাবাহা করেছে কোনো একটা প্রতিষ্ঠান, বা সে 100টা ক্রয় বিক্রয় করেছে বিগত 1 বছরে। তো আমি এখান থেকে যে কোনো 10টা যাচাই বাছাই করার জন্য নিলাম, এটাকে স্যাম্পল বলে। সেই স্যাম্পলগুলোকে আমি টেস্ট করলাম যে ওই 10টা ক্রয় বিক্রয়ের মাঝে উনি শরিয়ার কোনো নিয়ম নীতি ভেঙেছেন কিনা। তো ওই 10টার উপরে ভিত্তি করে আমি মতামত দিলাম যে হ্যাঁ, আপনার বিগত 1 বছরে যে 100টি ক্রয় বিক্রয় আপনি করেছিলেন, এই 10টার হারে আমি টেস্ট করে বুঝেছি যে তার এত পার্সেন্টের সমস্যা আছে অথবা এত পার্সেন্ট ঠিক আছে। আবার অনেক সময় স্যাম্পলিংটা আপনার রিস্ক বেসড হয় বা জাজমেন্টাল হয়, অর্থাৎ আমি যে কোনো 10টা করলাম না, আমি দেখলাম যে উনি 100টা ক্রয় বিক্রয় করেছেন, এর ভিতরে একটা ক্রয় বিক্রয় করেছেন ধরুন ওয়াই আলম গ্রুপের সাথে। এখন ওয়াই আলম গ্রুপে মার্কেটে সবাই চিনে যে তারা একটা কারাপ্টেড প্রতিষ্ঠান। এখন আমি ওইটা আগে বাছাই করলাম যে ওইখানে ক্রয় বিক্রয়টা কেমন হয়েছে আমি দেখি। তো এইভাবেও হতে পারে। এক কথায় প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের যে অংশটা আমি অডিট করছি এর উপরে ভিত্তি করে এই স্ট্রাকচারটাকে বা কাঠামোটাকে সাজানো হয়। জি, শুকরিয়া মোহতারাম। যেমনটি আপনি বলছিলেন যে শরিয়া অডিট কিভাবে করতে হয়, তো আমরা জানি জেনারেল যে অডিট গুলো আছে এগুলোর জন্য ভিন্ন প্রতিষ্ঠান আছে এবং এদের ভিন্ন পড়াশোনা আছে, সার্টিফিকেশন আছে। শরিয়া অডিট করার জন্য কি এমন কোনো কিছু প্রয়োজন আছে কিনা, অথবা এরকম স্পেশালিটির প্রয়োজন আছে কিনা, অথবা নাকি আমাদের যে প্রচলিত শিক্ষা ধারা আছে মাদ্রাসা কওমিয়া, এখান থেকে দাওরা হাদিস পাশ করলে অথবা ইফতা পড়লেই অডিট করতে পারবে, নাকি অডিট করার জন্য কোনো স্পেশাল যোগ্যতা সার্টিফিকেশন এমন কোনো কিছুর প্রয়োজন আছে কিনা? কারা এই শরিয়া অডিট গুলো বর্তমান বাংলাদেশে করছে? আচ্ছা, আমরা তো এমনিতে ফিনান্সিয়াল অডিট বা অন্যান্য যে সমস্ত অডিট, এগুলো আসলে খুব ওয়েল রেগুলেটেড। বাংলাদেশ সরকারের সেখানে বা অন্যান্য দেশের সরকারের সুনির্দিষ্ট আইন কানুন আছে, সেখানে যোগ্যতার একটা প্যারামিটার দেওয়া আছে। উদাহরণস্বরূপ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছাড়া কেউ ফাইন্যান্সিয়াল অডিট করতে পারেন না। তো ওইখানে সুনির্দিষ্ট একটা কাঠামোর ভিতর দিয়ে পাস করে আসতে হয়। যেহেতু বাংলাদেশে আসলে শরিয়া অডিট নিয়ে কোনো ধরনের আলোচনা বা কোনো ধরনের নীতি নির্ধারণী পর্যায়ে কোনো ডিসকাশন নেই, তাই খুব স্বাভাবিকভাবে এখানে সরকারের পক্ষ থেকে বা রেগুলেটরের পক্ষ থেকে কোনো ধরনের কোয়ালিফিকেশনের যোগ্যতার মাপকাঠি একেবারে চাপিয়ে দেওয়া নেই, যেহেতু কনসেপ্টটাই নাই আসলে। বাকি আমরা যদি চিন্তা করি অডিট হচ্ছে কি, অডিট হচ্ছে আসলে একটা প্রফেশনাল অপিনিয়ন, ইন্ডিপেন্ডেন্ট অপিনিয়ন। অতএব যেই ব্যক্তি আসলে যাচাই বাছাই করবে, যিনি মত দিচ্ছেন, তাকে সেটার যোগ্য হতে হবে। এখন যিনি শরিয়া অডিট করবেন, অবশ্যই তার কোর কম্পিটেন্সি বা মূল যোগ্যতার জায়গা হবে শরিয়া। উনি শরিয়ার বিধিবিধান আগে জানবেন। যদি উনি শুধুমাত্র প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল যে সেক্টরটা আছে ওইটার শরিয়া অডিট করেন, তাহলে হয়তো ফিকহুল মুআমালাতের উপরে ওনার জ্ঞান লাগবে। এর শুধুমাত্র থিওরিটিক্যাল নলেজ না, যেটাকে আমরা আরবি ভাষায় তাতবিক বলি বা প্রয়োগ বলি, অর্থাৎ আমি যে নলেজটা জানছি প্রতিষ্ঠানের যে লেনদেনগুলো আছে সেই লেনদেনের সাথে এটাকে প্রয়োগ করে আমার একটা অপিনিয়ন বের করে নিয়ে আসা, সেই জ্ঞানটাও লাগবে। আর যদি সেটা শুধুমাত্র ফাইন্যান্সের সাথে জড়িত না হয়, গোটা প্রতিষ্ঠানের হয়, তাহলে শুধুমাত্র ফিকহুল মুআমালাত না, বরঞ্চ ফিকহের ভিতরেই আমার ভালো একটা যোগ্যতা লাগবে। তো সাধারণত তাখাসসুস ফিল ফিকহ ওয়াল ইফতা বা যারা মুফতি হন, তাদের ভিতরে এই যোগ্যতাটা বেশি পাওয়া যায়, যদি আসলেই তিনি পড়াশোনা করে যোগ্য হয়ে আসেন। এছাড়া কিছু প্রতিষ্ঠান, যেমন আমরা এওফির কিছু সার্টিফিকেট দেখি, যেমন CSAA নামে যেই সার্টিফিকেটটি আগে প্রচলিত ছিল, যেটি আপনি অর্জন করেছেন এবং আমি অর্জন করেছি আলহামদুলিল্লাহ, সার্টিফাইড শরিয়া অ্যাডভাইজার এন্ড অডিটর। এই সার্টিফিকেটগুলো আসলে সহায়ক, তবে এগুলো একমাত্র বিকল্প না। অর্থাৎ কেউ CSAA পাস করলেন কিন্তু আসলেই তিনি শরিয়া অডিট করার জন্য উপযুক্ত হয়ে গিয়েছেন, এটি আসলে একটু মুশকিল। কারণ যেহেতু শরিয়াটা আমরা বলেছি এটা শুধুমাত্র কিছু স্ট্যান্ডার্ড মুখস্থ করে ফেলার নাম না। যদি একটা টোটাল সিস্টেমকে আমরা চিন্তা করি বা বড় আকারে শরিয়া অডিটকে চিন্তা করি, তাহলে এখানে ফিকহের উপরে গভীর ব্যুৎপত্তি লাগবে। কিন্তু যদি ওইটা না হয়, আমরা কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে অডিটর হিসেবে কাজ করছি, অতটুকুর জন্য হয়তো ফিকহুল মুআমালাতের কিছু বেসিক নলেজ এবং তাতবিকি জ্ঞান এতটুকু হলেও চলে যাবে আশা করছি। জি, শুকরিয়া মোহতারাম। আশা করছি এই জায়গাটা আসলে একটু ধোঁয়াশা থেকেই যাবে, কারণ এখানে যেহেতু সরকারিভাবে কোনো মানদণ্ড নাই, বা ইসলামী আর্থিক যে প্রতিষ্ঠানগুলো আছে, ইসলামিক ব্যাংকিং সেক্টর বা বীমা সেক্টর অথবা আরো যে সেক্টরগুলো আছে, এদের জন্য কিন্তু কোনো মানদণ্ড বাংলাদেশে এখনো তৈরি হয় নাই। বা আপনার আছে কিনা যদি মোহতারাম বলতেন যে এদের এদের প্রতিষ্ঠানগুলোতে কারা শরিয়া অডিট করতে পারবে,
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অথবা সেন্ট্রাল শরিয়া বোর্ডের পক্ষ থেকে কি এই ধরনের কোনো মানদণ্ড তৈরি করা আছে? বা যারা মাদ্রাসা থেকে যারা মুফতি শেষ করে তাদের জন্য কি সুযোগটা রাখা আছে কিনা, বা তারা অ্যালাউ করে কিনা এই জায়গাটায়? বর্তমানে প্র্যাকটিস কতটুকু আছে এইটার একটা ঘটনা বললে বোধহয় খুব সুন্দরভাবে বোঝা যাবে। আমি প্রতিষ্ঠানের নাম না নিয়ে বলছি। কোনো একটি ইসলামী আর্থিক প্রতিষ্ঠান, একটি ব্যাংক, তো তার অডিট ডিপার্টমেন্টে যারা অডিটর ছিলেন, এর ভিতরে এক অডিটর ভাইকে আমি জিজ্ঞেস করেছিলাম যে ভাই আপনি শরিয়া অডিট করছেন, তা আপনার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড কি? তো উনি আমাকে বলছিলেন যে আমি ঢাকা ভার্সিটির জিওলজি বিভাগ থেকে পড়ে আসছি, এখন অডিট করি। আমি বললাম যে আপনি জিওলজি বিভাগে পড়েছেন, আপনি অডিটে কিভাবে আসলেন? আপনার পড়াশোনার সাথে তো কোনোভাবেই মিলতেছে না, আপনি ফাইন্যান্স অ্যাকাউন্টিং এগুলোও পড়েন নাই। তো ভদ্রলোক আমাকে বললেন যে আমি টাকনুর উপরে প্যান্ট পরতাম, এটা দেখে ম্যানেজমেন্টের কাছে ভাল লাগছে, তারা আমাকে এখানে নিয়ে আসছে। তো এটা হচ্ছে একটা বাস্তবতা আর কি বাংলাদেশের প্রেক্ষিতে। সব জায়গায় আসলে যোগ্য মানুষের কদর বাংলাদেশে আমরা দেখি দুঃখজনকভাবে কিছুটা কম, বা এখানে আসলে সুযোগ পাওয়া গেলে সেই সুযোগের অপব্যবহার অনেক বেশি করা হয়। আর আরেকটা বিষয় আমরা জানি যে যারা আসলে কোর্স এরিয়া ব্যাকগ্রাউন্ডের মানুষ, বাংলাদেশে সাধারণত কওমি মাদ্রাসা বা আলিয়া মাদ্রাসা যারা পড়ুয়া থাকেন তাদের ওই কোর্স এরিয়া ব্যাকগ্রাউন্ড থাকে, বিশেষত কওমি মাদ্রাসার। এখন কওমি মাদ্রাসার দৃষ্টিকোণ থেকে যদি আমরা বলি, আমরা জানি যে এখানে সার্টিফিকেট সংক্রান্ত একটা জটিলতা আছে এবং এখানে একটা ট্যাবু আছে। আমি এটাকে ট্যাবু বলবো, যে প্রতিষ্ঠানগুলো আসলে কওমি মাদ্রাসার সার্টিফিকেট থেকে অনেক সময় গ্রহণ করতে চায় না। এটা আসলে সরকারি প্রতিষ্ঠান করতে পারে, কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানের মূল দরকার হচ্ছে আসলে যোগ্যতা। সে যদি এখানে যোগ্য ব্যক্তিকে পায়, তাহলে সেই সার্টিফিকেটটি আসলে কোনো ভার্সিটি থেকে এসেছে নাকি কওমি মাদ্রাসা থেকে এসেছে, এটা আসলে খুব বেশি ট্যাবু হওয়ার কথা না। এটা একমাত্র আসলে তাদের সংকোচ বলতে পারি, যদি কেউ এরকম করে থাকে। কিন্তু স্বাভাবিকভাবে আমার মনে হয় এই কাজের মূল যোগ্য হচ্ছে কওমি এবং আলিয়া মাদ্রাসার যারা কোর্স এরিয়া ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, তারা সবচেয়ে ভালোভাবে করতে পারবেন। অন্য ভাইরা যারা আছেন বা এখন করছেন, তারাও হয়তো এদের মাঝে অনেকেই যোগ্য আছে, যারা যোগ্যতা অর্জন করেছেন। যোগ্যতা অর্জন করলে সমস্যা নেই, তবে আমার কাছে মনে হয় এখানে মাদ্রাসার ছাত্রদের অ্যাডভান্টেজটা বেশি, তাদের পক্ষে খুব সহজেই কাজটা করা সম্ভব হবে। আমরা আপনার কাছ থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জানবো যে আইফা কনসালটেন্সি বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানকে, বড় বড় একদম নামি দামি বিভিন্ন প্রতিষ্ঠানকে সারিয়া কনসালটেন্সি দিচ্ছে, অডিট করাচ্ছেন, আরো বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করছেন। আইফা কনসালটেন্সির এই মানুষগুলো কোন ব্যাকগ্রাউন্ডের, আমরা এই প্রশ্নটা জানবো এবং আইফা কনসালটেন্সির অডিট কার্যক্রম নিয়েও জানবো। আসলে আমরা যেমনটা চিন্তা করি, বিশেষ করে আমরা যারা কওমি শিক্ষা ধারা থেকে পড়াশোনা করেছি, আমাদের যে জেনারেল বিষয়ে ছাড়া অ্যারাবিক বিষয়ে, শরিয়া বিষয়ে যে ধরনের ডিপ নলেজ আছে, সেটাকে কাজে লাগানোর জন্য আইফা কনসালটেন্সি একটা উত্তম মাধ্যম হতে পারে। আরো কিভাবে কাজে লাগানো যায় সেই বিষয়ে আপনার কাছে জানবো ইনশাল্লাহ। এখন জানার বিষয় হচ্ছে প্রতিষ্ঠানগুলো কেন শরিয়া অডিট করবে, যেটা আমাদের আজকের আলোচনার টপিকের মূল শিরোনাম ছিল, যে আপনার প্রতিষ্ঠানের জন্য, আপনার ব্যবসার জন্য কেন শরিয়া রিভিউ এবং অডিট জরুরি, কেন জরুরি মোহতারাম, কেন করতে হবে, না করলে কি বাধ্যবাধকতা আছে? জি, আসলে অডিটটি কি আমরা শুরুতেই বলে আসছি, আমরা যদি আবার রিকল করি, অডিট হচ্ছে একটা প্রফেশনাল অপিনিয়ন। অর্থাৎ যেমন আমরা ইংরেজির ক্ষেত্রে বলেছি যে আমরা যখন আইএলটিএস পরীক্ষা দিয়ে আসি, তখন আসলে আমরা আসলেই ইংরেজি পেরেছি কিনা এটা আমি বুঝতে পারি, বা আমার পক্ষে তখন অনুধাবন করা সম্ভব হয়। এখন আমরা আমাদের বাংলাদেশে বর্তমানে আলহামদুলিল্লাহ হালাল বিনিয়োগ, হালাল মুনাফা, হালাল ব্যবসা প্রতিষ্ঠান, শরিয়া কমপ্লায়েন্ট হাসপাতাল, শরিয়া কমপ্লায়েন্ট ব্যবসা প্রতিষ্ঠান ইত্যাদি আমরা নানা আগ্রহ চাহিদা দেখেছি। আলহামদুলিল্লাহ এটা ভালো, কিন্তু এই ক্ষেত্রে আমরা একটা দুঃখজনক বিষয় দেখেছি, যে আমরা জানি যেখানে আসলে চাহিদা বেশি হয় সেখানে কিছু সুযোগ সন্ধানী মানুষ ওত পেতে থাকেন। তো আমরা নানা সময় দেখেছি যে ফেসবুক খুললেই এখন অসংখ্য প্রতিষ্ঠান তারা শরিয়া কমপ্লায়েন্ট ওয়েতে বিনিয়োগ তুলছে এটা দাবি করে, শরিয়া কমপ্লায়েন্ট উপায়ে ব্যবসা করছে এটা দাবি করে, কিন্তু আসলেই সেটা করছে কিনা এই বিষয়টি মূলত শরিয়া অডিটের মাধ্যমে বোঝা যায়। তাহলে শরিয়া অডিট কেন করব, এটার জবাব যদি আমি বলি, তাহলে দুইটা কারণে আমরা করব। এক নাম্বার হচ্ছে, আমি যদি ব্যবসা প্রতিষ্ঠানের উদ্যোক্তা হই, আমি যদি মালিক হই, তাহলে আমার নিজের ক্যাপাবিলিটি বোঝার জন্য, আমার নিজের আসলে যে দুর্বলতা আছে শরিয়ার দিক থেকে সেটা বোঝার জন্য আমার অডিট করা প্রয়োজন, একটা অপিনিয়ন নেওয়া প্রয়োজন যে আসলেই আমার ব্যবসায় যে সকল কম্পোনেন্ট আছে সেখানে শরিয়া সবকিছু হচ্ছে কিনা, শরিয়া মেনে হচ্ছে কিনা।
উদাহরণস্বরূপ আমরা যেহেতু আইএফএ কনসালটেন্সি থেকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে শরিয়া অডিট শুরু করি, এবং আমরা এই শরিয়া অডিটের ক্ষেত্রে একেবারে ক্ষুদ্র এসএমই থেকে বৃহৎ পর্যায় পর্যন্ত অসংখ্য কোম্পানিতে আলহামদুলিল্লাহ বিগত 3-4 বছরে শরিয়া অডিট করেছি। এখান থেকে আমরা যে একটা কমন অভিজ্ঞতা পেয়েছি, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে দেখেছি, আমাদের অসংখ্য দিনী ভাই তারা হয়তো শরিয়ার জন্য আগ্রহী, তারা শরিয়াকে ভালোবাসেন, কিন্তু যেহেতু আমাদের শিক্ষাক্রমে শরিয়া বিষয়ে খুব বেশি আলোচনা হয়নি, তারা যেহেতু জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন অথবা মাদ্রাসা থেকে এসেছেন কিন্তু ফিকহুল মুআমালাত সম্পর্কে উনি অনেক অভিজ্ঞ নন, তাই যখন প্র্যাকটিক্যাল ময়দানে উনি এক্সিকিউশন করতে যাচ্ছেন শরিয়া সম্মত কোনো একটা কন্ট্রাক্ট, কোনো একটা চুক্তি, কোনো একটা ব্যবসা, তখন তিনি নানা কারণে সেখানে হয়তো ভুল করেছেন। উনি এই যে ভুলটা করেছেন উনি টেরও পাননি। উদাহরণস্বরূপ আমরা কিছুদিন আগে আলাপ করছিলাম যে একটা প্রতিষ্ঠান শরিয়া কমপ্লায়েন্ট আপনার বিনিয়োগ তুলছে, ওনারা বলছে যে কন্ট্রাক্টের নাম হচ্ছে বাই মুদারাবা, অর্থাৎ আপনি জানেন যে একটা চুক্তি আছে বাই মুরাবাহা আর একটা হচ্ছে মুদারাবা। বাই মুদারাবা নামে কোনো চুক্তি নেই, কিন্তু সেই প্রতিষ্ঠানটা জানেও না যে সে আসলে কোন নামে চুক্তি করছে, অর্থাৎ তার নলেজে এত স্বল্পতা আছে। এখন উক্ত প্রতিষ্ঠানে যদি আমি শরিয়া অডিট করতাম তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম যে তার দুর্বলতা কোথায় কোথায় আছে। আবার আমরা আরো প্রতিষ্ঠানকে দেখেছি যে শরিয়া সম্মতভাবে ফেসবুক থেকে টাকা তুলছেন, সেই টাকার তোলার ক্ষেত্রে ওনারা মার্কেটিং করছেন নারীদেরকে দিয়ে এবং বেপর্দা নারীদেরকে দিয়ে, অর্থাৎ তার শুরুতেই একেবারে বিজ্ঞাপনেই হচ্ছে গলত বা শরিয়ার ভায়োলেশন হচ্ছে, কিন্তু উনি এটাকে যে শরিয়ার ভায়োলেশন মনেই করছেন না। আবার তিনি হয়তো বিজ্ঞাপন সঠিকভাবে করছেন কিন্তু এমন আইটেমের ব্যবসা করছেন যে আইটেমটা শরিয়া সম্মত না, বা ব্র্যান্ডিং যখন করছেন ব্র্যান্ডিং এর ক্ষেত্রে উনি ভুল করছেন, ব্যাকগ্রাউন্ডে মিউজিক ব্যবহার করছেন। আমরা কিন্তু এইসব ব্যাপারে অনেক উদাসীনতা দেখতে পাই। এটা কিছুটা উদাসীনতা, কিছুটা আমাদের সমাজে আসলে আমাদের না জানার ফল। তাহলে একদিক থেকে আমি যদি উদ্যোক্তা হই তাহলে আমি এই কারণে অডিট করব যে আমি যেহেতু চাচ্ছি আমার বিজনেস এটা আমার দুনিয়া এবং আখেরাত উভয়ের ক্ষেত্রে আমার পাথেও হোক, এটা যেন আমার দুনিয়াতে অনেক টাকার কারণ হলো কিন্তু জাহান্নামের পরবর্তীতে আমার অঙ্গার হওয়ার স্বভাব হয়ে গেল, এটা না হোক। আমরা যেহেতু উভয় জগতে সফলতা চাই, তাই উদ্যোক্তা হিসেবে আমার এই অডিটটা এই কারণে দরকার, আমি যেন প্রাথমিকভাবে নিশ্চিত হতে পারি যে আমার কাজটায় জেনে শুনে আমি কোনো ভুল করছি না। আর দ্বিতীয়ত যাদের জন্য অডিট দরকার, যখন আপনারা কোথাও বিনিয়োগ করবেন তখন যদি উক্ত প্রতিষ্ঠানের শরিয়া অডিট আগের থেকে করা থাকে, সেই শরিয়া অডিট রিপোর্ট হাতে নিলে আপনি কিন্তু খুব সহজেই বুঝে যাবেন যে এই প্রতিষ্ঠান কতটুকু শরিয়া সম্মতভাবে আছে। তখন এই রিপোর্ট দেখে যারা বাহিরের বিনিয়োগকারী আছেন তাদের জন্য বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া সুবিধাজনক হবে। তাই আমরা একই সাথে এই আহ্বান জানাবো, যারা উদ্যোক্তা আছেন তারাও নিজ দায়িত্বে আপন প্রতিষ্ঠানের অডিট করা তাদের জন্য উচিত, আর যারা বিনিয়োগকারী আছেন তারাও তাদের যে কষ্টার্জিত উপার্জন সেটা বিনিয়োগ করছেন, একটা সুদি জায়গায় বিনিয়োগ না করে হালাল ট্যাগ দেখে দৌড়ে এসে চলে আসছেন, সেই জায়গাটা আসলেই সঠিকভাবে শরিয়া সম্মতভাবে টোটাল বিজনেসটা পরিচালিত হচ্ছে কিনা সেই সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য উনিও শরিয়া অডিটের বিষয়টা সেই প্রতিষ্ঠানকে তুলে ধরতে পারেন। এই দুইটা পক্ষই মূলত শরিয়া অডিটের বেনিফিশিয়ারি বাংলাদেশের পার্সপেক্টিভে আমি যদি বলি। জি মুহতারাম। জি শুক্রিয়া। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেমনটা আপনি বলেছেন যে আমি একজন আলেম, আমি আমার জায়গা থেকে মনে করছি যে আমি যতটুকু জানি আমি যেভাবে করছি শরিয়া সম্মত হচ্ছে, কিন্তু আমার জানার স্বল্পতার বিষয়টাও আমার জানা নেই। এটার কারণে দেখা যায় যে অনেক ক্ষেত্রে এরকম হয় যে, এটা আমিও দেখেছি, বিভিন্ন প্রতিষ্ঠান উনি মনে করছেন যে এটা শরিয়া সম্মত, কিন্তু উনি উনি কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করছেন না, যেহেতু উনি আলেম। দেখা যায় যে অথচ এই বিষয়টা ওনার জানার স্বল্পতা, যেটা শরিয়া সম্মত না। এই জন্য শরিয়া অডিট কেন প্রয়োজন, আশা করি দর্শক যারা আছেন আমাদের সাথে এই মুহূর্তে বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা সর্বশেষ প্রশ্নের আগে আরেকটি প্রশ্ন করতে চাই যে আমাদের রাষ্ট্রীয়ভাবে মানে ইসলামিক আর্থিক প্রতিষ্ঠান বা ব্যক্তিগত প্রতিষ্ঠানের জন্য শরিয়া অডিট জরুরি কিনা? যদি জরুরি না হয় তাহলে সেন্ট্রাল শরিয়া বোর্ড বা ইসলামী আর্থিক প্রতিষ্ঠানের জন্য শরিয়া অডিটকে জরুরি করার ব্যাপারে আপনার অপিনিয়ন কি? এটা প্রয়োজন আপনি মনে করছেন কিনা? আচ্ছা, বাংলাদেশের আইনি কাঠামো অনুযায়ী এখন পর্যন্ত আসলে ফাইন্যান্সিয়াল অডিট এটা ব্যাপকভাবে আইনত প্রত্যেকটা কোম্পানি যারা আরজিসি থেকে কোম্পানি হিসেবে রেজিস্ট্রেশন করেছে তাদের একবার অডিট করতেই হয় বছরে, এটা আইনত বাধ্যতামূলক। কিন্তু শরিয়া অডিটের ক্ষেত্রে আমরা এই ধরনের কোনো বিধান এখন পর্যন্ত কিন্তু দেখিনি। বিশেষ করে যে সমস্ত ইসলামী আর্থিক প্রতিষ্ঠান আছে, ব্যাংক, বিমা,
তাদের ক্ষেত্রে আমরা দেখি তাদের একটি অডিট অংশ আছে, সেরিয়া অডিট, কিন্তু সেটি আসলে ইন্টারনাল অডিট, অর্থাৎ প্রতিষ্ঠানের ভিতরে যারা এমপ্লয়ি আছেন তারাই অডিট করছেন। এখানে কোনো ধরনের এক্সটার্নাল অডিট করতে হবে মর্মে বাংলাদেশ ব্যাংক অথবা ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ, ইদরা অথবা বিসেকের রুলস, এটা কোথাও আমরা এখন পর্যন্ত দেখিনি। তবে এটি আসলে অত্যন্ত প্রয়োজন। কেন প্রয়োজন? কারণ অডিট আসলে একটা ইন্ডিপেন্ডেন্ট অপিনিয়ন, একটা স্বাধীন অপিনিয়ন। তো ইন্টারনাল অডিট এখানেও আসলে ব্যক্তি যখন প্রফেশনাল থাকে সে তো আসলে কম্প্রোমাইজ করবে না, এটা আমরা এই ধারণা করি। কিন্তু তারপরও যখন বেতনভুক্ত একজন কর্মচারী হয় বা কর্মকর্তা হয়, তার যে ইন্ডিপেন্ডেন্স সেই তুলনায় বাহিরে একটা এক্সটার্নাল পার্টি যখন অডিট করে তার ইন্ডিপেন্ডেন্স অনেক বেশি হয়। এই কারণেই কিন্তু কোম্পানিগুলোর এক্সটার্নাল অডিট করা এটা বাধ্যতামূলক। তো আমরা যতটুকু শুনছি বা আশা করছি, অন্তত যে সমস্ত আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের অধীনে আছে বা এই ধরনের রেগুলেটরদের অধীনে আছে, তাদের ক্ষেত্রে খুব শীঘ্রই এক্সটার্নাল সেরিয়া অডিট নিয়ে আসা হবে, এই আশা আমরা করছি বা আমরা এই আহ্বান জানাচ্ছি। নানা সময় আমরা ইন্ডাস্ট্রিতে এই ধরনের আলোচনা শুনেছি। তবে সেটা আসার আগ পর্যন্ত আইনে কিন্তু করতে নিষেধও নেই, মানে সরাসরি বাধ্য করা হয়নি, নিষেধও করা হয় নাই। কোনো প্রতিষ্ঠান যদি চায় সে তার গ্রাহকের কনফিডেন্স আরো বাড়ানোর জন্য চাইলে এক্সটার্নাল অডিট এখন থেকেই করাতে পারে। আর ব্যাংকগুলোর পাশাপাশি যে সমস্ত প্রতিষ্ঠান ব্যাংক না, সাধারণ ব্যবসা প্রতিষ্ঠান, তারাও কিন্তু তাদের অডিট করাতে পারে, বিশেষ করে যারা ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে টাকা তুলছে তাদের জন্য আমার কাছে মনে হয় এক্সটার্নাল সেরিয়া অডিট এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে। যাদের আসলে কোনোভাবেই ক্রাউড ফান্ডিং এর প্রয়োজন হচ্ছে না, যারা ব্যাংক না, কেবলমাত্র নিরেট ব্যবসার প্রতিষ্ঠান, তারাও সেরিয়া অডিট করতে পারে, যেমনটি আমি আগে বলে এসেছি। তবে এখন পর্যন্ত আমার জানা মতে বাংলাদেশের কোনো রেগুলেটরি বডি কর্তৃক এটা বাধ্যতামূলকভাবে করা হয়নি। তবে আমরা আশা করছি অদূর ভবিষ্যতে অন্তত কিছু প্রতিষ্ঠানের জন্য হলেও এটা বাধ্যতামূলক করা হবে। জি, শুক্রিয়া। আমাদের আজকের আলোচনার আমরা শেষ পর্যায়ে আসছি এই মুহূর্তে। যারা আমাদের এই প্রোগ্রামটি শেষ পর্যন্ত দেখছেন সবাইকে কৃতজ্ঞতা, এবং যারা পরবর্তীতে আমাদের এই প্রোগ্রামটি দেখবে তাদের জন্য আমাদের শুভকামনা রইল। আমাদের সর্বশেষ যে প্রশ্নটি আইএফএ কনসালটেন্সির উদ্যোগে আয়োজিত আজকের এই প্রোগ্রামের প্রশ্নটি হচ্ছে যে বাংলাদেশে শারিয়া অডিট, শারিয়া রিভিউ এবং শারিয়া কনসালটেন্সি এই সার্ভিসগুলো আইএফএ কনসালটেন্সি দিয়ে যাচ্ছে, এবং আইএফএ কনসালটেন্সির যারা এই কাজগুলো আঞ্জাম দিচ্ছেন ওরা বাংলাদেশের স্বীকৃত এবং স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে দ্বীনি শিক্ষা সম্পন্ন করেছেন এবং উচ্চতর ডিগ্রি নিয়েছেন। পাশাপাশি আওফি থেকে সার্টিফাইড শারিয়া অডিটর এবং অ্যাডভাইজার। আইএফএ কনসালটেন্সির শারিয়া অডিট এবং শারিয়া রিভিউ সার্ভিসগুলো কেমন, কিভাবে নিবে, কিভাবে কার্যক্রমগুলো চলছে, এবং ব্যক্তি, প্রাতিষ্ঠানিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামিক আর্থিক প্রতিষ্ঠান হোক বা যেভাবে হোক কিভাবে আইএফএ কনসালটেন্সি থেকে এই সার্ভিসগুলো গ্রহণ করতে পারে, আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। জি, আপনি তিনটা সার্ভিসের কথা বলেছেন, সেরিয়া রিভিউ, সেরিয়া অডিট এবং কনসালটেন্সি। আমি হয়তো আজকে শুধুমাত্র অডিটের কথাটাই বলছি। অডিটের পার্টটা খুব সহজ। যে কোনো ব্যক্তি, যে কোনো প্রতিষ্ঠান তার নিজস্ব প্রতিষ্ঠানের সেরিয়া অডিট করার জন্য আইএফএ কনসালটেন্সির সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের জন্য আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজে আমাদের নাম্বার দেওয়া আছে। ওই নাম্বারে যোগাযোগ করলেই ইনশাল্লাহ আপনার যে প্রয়োজনটি আছে সেরিয়া অডিট যিনি করাতে চাচ্ছেন উনি আমাদের সাথে যোগাযোগ করলেই আমরা তার সাথে যোগাযোগ করে পরবর্তী যে প্রসেসগুলো আছে সেটা ব্যাখ্যা করব ইনশাল্লাহ। এই ক্ষেত্রে আপনি আরো একটি প্রশ্ন করেছেন যে যারা এখানে আছেন তারা কিভাবে করছেন, কতটুকু করছেন। যেমন আমি যদি এখানেই একটি ফাইল আপনাদেরকে শো করি, আমি নামটি এখানে শো করছি না, জাস্ট একটা রিপোর্ট শো করছি। এটি একটি বাংলাদেশের সুনামধন্য প্রতিষ্ঠানের অডিট ফাইল 2023-24 অর্থ বছরের, এবং এটি প্রায় 130 পৃষ্ঠার একটি সেরিয়া অডিট ফাইল। এখানে এই প্রতিষ্ঠানটির প্রত্যেকটি কম্পোনেন্ট আমরা সেরিয়ার আলোকে যাচাই বাছাই করেছি। আমি যদি কম্পোনেন্টগুলো বলি, তার প্রোডাক্ট সোর্সিং, তার প্রোডাক্ট, তার ব্র্যান্ডিং, মার্কেটিং, তার জেনারেল সেলস, কর্পোরেট হোলসেলস, তার কুরিয়ার সার্ভিস, তার কোলাবোরেশন পার্টনারশিপ, তার ওয়েবসাইট, অ্যাপ, সফটওয়্যার, এমপ্লয়ি, ম্যানপাওয়ার, অনারশিপ এবং ফিন্যান্স, এই 10টি ভাগে ভাগ করে গোটা প্রতিষ্ঠানটিকে আমরা অডিট করেছি এবং 130 পৃষ্ঠার একটি রিপোর্ট কিন্তু আমরা এখানে জেনারেট করেছি। এই পুরা কাজটি করেছে আমাদের আইএফএ কনসালটেন্সির যে সদস্যরা আছেন তারা, এবং আলহামদুলিল্লাহ আমাদের অডিট টিমে যারা কাজ করেন
তারা প্রায় সবাই বাংলাদেশের কওমি মাদ্রাসার থেকে অথবা আলিয়া মাদ্রাসা থেকে পড়েছেন। বেশিরভাগই এখানে তারা ইফতা এবং মুফতি হয়েছেন, তাখাসুস ফিল ফিকহ ওয়াল ইফতা সম্পূর্ণ করেছেন। এবং পাশাপাশি বেশিরভাগ ব্যক্তিবর্গ এখানে আওফির যেই CSAA ডিগ্রিটি আছে এটি অর্জন করেছেন। সংক্ষেপে এক কথায় বললে যারা এখানে অডিটে কাজ করেন সবাই হচ্ছে কোর শরিয়া ব্যাকগ্রাউন্ডের, তবে একই সাথে তারা আধুনিক অর্থনীতি বা আধুনিক ফিনান্স সম্পর্কেও কিছুটা নলেজ রাখেন, বা যতটুকু আসলে তাদের প্রফেশনের জন্য লাগে ততটুকু জ্ঞান তারা অর্জন করেছেন, যেটাকে আমরা তাতবিক বলি। তো এইখানে যারা কোর শরিয়া ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, এই যে 130 পেজের রিপোর্টের কথা আমি বলেছি বা অন্য যে কোনো রিপোর্টের কথা বলেছি, এরা প্রত্যেকেই আসলে মাদ্রাসা থেকে উঠে আসা ব্যক্তিবর্গ। এবং এখন যারা মাদ্রাসায় পড়ছেন, আমি মনে করি IFA কনসালটেন্সিতে এটি আসলে একেবারে নজির হিসেবেই আপনাদের সামনে আছে যে এই কাজগুলো যারা মাদ্রাসা থেকে পড়ে এসেছেন তারা করতে পারেন। তারা আসলে অন্যদের থেকে কোনোভাবে পিছিয়ে আছেন বিষয়টা এরকম না, প্রত্যেকে তারা আপন যোগ্যতায় আপন জায়গায় অবশ্যই সেরা। তাই মাদ্রাসা ছাত্ররা যারা আছেন তারা তাদের আপন যোগ্যতায় আপন জায়গায় অবশ্যই সেরা হবেন ইনশাআল্লাহ। জি, শুকরিয়া মোহতারাম। আমাদেরকে অনেকেই দেখেছেন, অনেকেই পরবর্তীতে দেখবেন। কৃতজ্ঞতা মোহতারামকে, মোহতারাম মুফতি আবু বকর নাবিল হাফিজাকাল্লাহ, আপনাকে সময় দেওয়ার জন্য। আজকের পুরো আলোচনার সামারে যদি সংক্ষেপে করেন এবং দর্শকদেরকে বার্তা দিতে চান আজকের এই আলোচনা থেকে, তাহলে সেটি কি হবে, এবং এই বার্তা দিয়ে আমরা মূলত আজকের এই প্রোগ্রামটি সমাপ্তির দিকে যাবো ইনশাআল্লাহ। জি মোহতারাম। জি, আজকে আমরা মূলত শরিয়া অডিট এবং রিভিউ, সেটি পরিচয় কি এবং সেটি কেন আপনার ব্যবসার জন্য প্রয়োজন সেটি আলোচনা করেছি। আমরা অডিটের পরিচয় বলেছি যে অডিট হচ্ছে একটি প্রফেশনাল এবং ইন্ডিপেন্ডেন্ট অপিনিয়ন, এবং শরিয়া অডিট হচ্ছে আপনার প্রতিষ্ঠানের যাবতীয় কার্যক্রম শরিয়ার বিধান মেনে হচ্ছে কিনা সেটি বিষয়ে একটি প্রফেশনাল অপিনিয়ন। সেটির মাধ্যমে আপনি একে তো আপনার ব্যবসায় কোনো শরিয়া সমস্যা আছে কিনা, সেটি সমস্যা থাকলে কিভাবে সমাধান করতে পারবেন সেটি জেনে যাবেন। অপরদিকে যারা বিনিয়োগকারী আছেন তারা বিনিয়োগ করার আগে নিশ্চিন্ত হতে পারবেন যে আমি কোন প্রতিষ্ঠানে বিনিয়োগ করব, অর্থাৎ শরিয়ার দিক থেকে সেটি সঠিক আছে কিনা সেই বিষয়ে জানতে পারবো। এছাড়াও আমি বলেছি যে এই শরিয়া অডিট আসলে বাংলাদেশে এখন পর্যন্ত আইনি কাঠামোতে বাধ্যতামূলক না, তবে সেটি কিছু ক্ষেত্রে অবশ্যই বাধ্যতামূলক হওয়া উচিত। বিশেষ করে যারা শরিয়া কমপ্লায়েন্ট ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, বাণিজ্য, বীমা ইত্যাদির দাবি করে থাকে তাদের জন্য এটি রেগুলেটরের মাধ্যমে বাধ্যতামূলক করা উচিত। এই শরিয়া অডিট কারা করে থাকেন আমি বলেছি, যারা মূলত শরিয়া কোর ব্যাকগ্রাউন্ডের তারা এটার জন্য বেশি যোগ্য, তবে যারা ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন তারা যদি শরিয়া সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করেন তাদের পক্ষে এটি করা সম্ভব। বাংলাদেশে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ IFA কনসালটেন্সি শরিয়া অডিট এবং রিভিউ সার্ভিস দিয়ে যাচ্ছে, এবং প্রথম প্রতিষ্ঠান হিসেবে এটি দিয়ে যাচ্ছে। আপনাদের এই প্রিয় প্রতিষ্ঠান আপনাদের এই প্রয়োজনগুলোতে আপনাদের পাশেই আছে। এছাড়াও IFA কনসালটেন্সি ছাড়াও অন্য কেউ যদি শরিয়া অডিট দিয়ে থাকে, এবং আমরা সেটাও আশা করি যে বাংলাদেশে এই ধরনের প্রতিষ্ঠান আরো অনেক বেশি হওয়া দরকার, আপনারা সেই প্রতিষ্ঠানগুলোর শরণাপন্ন হবেন, এবং লেনদেন শুধুমাত্র লেনদেন নয়, আপনাদের ব্যবসার টোটাল স্ট্রাকচারে যেন কোথাও শরিয়ার কোনো সমস্যা না থাকে এই বিষয়টি অবশ্যই আমাদের প্রত্যেকের নিশ্চিত হওয়া, এটি একান্ত কর্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ব্যবসার শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গায় আল্লাহ তাআলার বিধান মেনে বারাকার সাথে এমনভাবে ব্যবসা করার তৌফিক দেন যেন এটি আমার দুনিয়া এবং আখিরাতের উভয় জায়গার পুঁজি হয়, সেই আশা ব্যক্ত করে আমি আমার আজকের কথা শেষ করছি মুহতারাম। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ বরাবরের মতো আমাকে এই অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহ, সবাইকে শুকরিয়া। বিশেষ করে আজকে যিনি আলোচক চমৎকারভাবে শরিয়া অডিট রিভিউর মতো একটি বিষয় যিনি চমৎকারভাবে তুলে ধরেছেন, পাশাপাশি তিনি একটি প্রতিষ্ঠানের অডিট স্পেশালিস্ট হিসেবে কার্যক্রম পরিচালনা করছেন। আমরা ওনার যোগ্যতা থেকে, দক্ষতা এবং অভিজ্ঞতা থেকে আজকে উপকৃত হয়েছি। IFA কনসালটেন্সির উদ্যোগে আয়োজিত ধারাবাহিক ফেসবুক লাইভ প্রোগ্রাম সামনেও আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় উপস্থিত থাকবো। আজকে এখানে এই পর্যন্তই। সবাইকে শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।